বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হতে চলেছে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের যে বইটি রয়েছে তার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজকে আলোচনা করা হবে। অতএব চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর প্রত্যেকবারের মতোই ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখে নাও। দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে সেগুলির মধ্যে দেখো 1 নম্বর যেটি রয়েছে সেটি হলো ক্ষমতা বলতে কী বুঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি 1 নম্বরের জন্য 1 নম্বর রেডি করে রাখবে। তারপর দেখো 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আর 3 নম্বর যেটি রয়েছে সেটি হলো বিশ্বায়ন বলতে কী বুঝো, বিশ্বায়নের সুফল কুফল আলোচনা করো। তো দেখো এখানে 2 এবং 3 এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটি টেস্ট এবং ফাইনালে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। অতএব তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি প্রত্যেকেই রেডি করে রাখবে। এছাড়াও তোমরা যদি নিজেরা না রেডি করতে পারো তাহলে দেখবে আমাদের এই চ্যানেলে এই যে বিশ্বায়নের সুফল এবং কুফল সম্পর্কে আলোচনা করো এই ভিডিওগুলির উত্তরগুলি দেওয়া আছে। এরপর দেখো এর অথবাটা এখানে রয়েছে বিশ্বায়নের ফলাফলগুলি নিয়ে আলোচনা করো। আর 4 নম্বরে রয়েছে সেটি হলো জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। তো এখান থেকে এই 4টি বা 5টি আবার রয়েছে এখানে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। তাহলে প্রথম যে অধ্যায় আছে প্রথম অধ্যায় থেকে 5টি প্রশ্ন তোমরা রেডি করে রাখবে। এখান থেকে তোমরা ওই 2 এবং 3 আশা রাখছি ওই দুটি প্রশ্নই পেয়ে যাবে। এরপর দেখো তোমরা জানো যে 2, 3 এবং 4 এই 3টি অধ্যায় কিন্তু শুধু এমসিকিউ এবং এসিকিউ থাকে। এখান থেকে আমি আবার ভিডিও বানিয়ে দেবো। এরপর দেখো পঞ্চম যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে যে প্রশ্নের উত্তরগুলি তোমরা রেডি করে রাখবে। দেখে নাও 1 নম্বরে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে এটি এবারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। 3 নম্বরে রয়েছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। 4 নম্বরে রয়েছে গান্ধীজির সর্বোদয় ধারণাটি সম্পর্কে আলোচনা করো। তো দেখো এখান থেকে এই 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এখান থেকে কিন্তু এটাই গুরুত্বপূর্ণ আছে। এই প্রশ্নটির উত্তরটি তোমরা প্রত্যেককে রেডি করে রাখো। এরপর দেখো 6 নম্বর অধ্যায় বা 6ষ্ঠ অধ্যায় যেটি রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে সেটি হলো এককক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 2 নম্বরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্যও নয়, মন্তব্যটি আলোচনা করো। 6ষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় ও কাম্যও নয়। এই প্রশ্নটা কিন্তু তোমরা ঠিকঠাক করে রেডি করে রাখো। এরপর দেখো 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বুঝো, বিচার বিভাগীয় স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। 4 নম্বরে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এরপর দেখো 7ম যে অধ্যায়টি রয়েছে 7ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে রেডি করে রাখবে। তো দেখো 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 7ম অধ্যায় থেকে যে প্রথম 1 নম্বর প্রশ্নটি রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই রেডি করে রাখবে। এরপর দেখো 2 নম্বর যেটি রয়েছে সেটি হলো ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। যদিও এটি এসে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেই। তারপর দেখো 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বুঝো। 4 নম্বর রয়েছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি আলোচনা করো। তো এখান থেকে তোমরা যেটি করে রাখবেই সেটি হচ্ছে 1 নম্বরেরটি। এরপর দেখো 8ম যে অধ্যায় রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি রেডি করে রাখবে এরপর 8 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলি তোমরা করে রাখবে। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপর 2 নম্বর যেটি রয়েছে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের বা সাধারণ বিল সম্পর্কে আলোচনা করো। এরপরে 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। এগুলি হলো 8 নম্বর যে অধ্যায় সেখান থেকে। এরপর দেখো 9 নম্বর যে অধ্যায় রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে যে প্রশ্নগুলি আসবে সেটি হলো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অধীনস্থ আদালতগুলি গঠন ও কার্যাবলী আলোচনা করো। এরপর দেখো 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
আর বাকি যে অধ্যায়টি রয়েছে 10 নম্বর, তো তোমরা সেটা জানো প্রত্যেকে যে সেখান থেকে এমসিকিউ এবং এসিকিউ এসে থাকে। তাহলে দেখো এই যে বড় প্রশ্নের যে উত্তরগুলি এখানে হাতে গোনা মাত্র কয়েকটি সাজেশন তোমাদেরকে দিলাম, এইগুলি করে রাখলেই প্রত্যেকেই কিন্তু পুরোপুরি কমন পেয়ে যাবে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।